এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কে সে? আমি কি চিনি? উমর এবারও কিছু বলল না। দীপা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, না বললে নেই। এবার ওঠো, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ওষুধ খাও। খেয়ে ঘুম দিলেই মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। হুম। কিসের উহু? উঠো। না, উঠতে হবে না, আমার ওষুধ আমার কাছে আছে। বলে দীপা হাত মাথায় তুলে দিল। দীপা হাসলো, হেসে চুল মুঠো করে জোরে টান দিল। উমরের কোনো হেলদোল হলো না, শুধু ঠোঁট দুটো আরো বিস্তৃত করলো। দিলশাদ ভিড় ঠেলে গলিয়ে গলিয়ে সামনে আসলো, এসে পেছনে তাকালো। তাদের বন্ধুদের একটাকেও চোখে পড়ল না। কোথায় আটকে মরে আছে কে জানে। সে আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করলো। আজ তাদের এলাকায় কনসার্ট, সেখানে বিভিন্ন শিল্পীরা আসবে, তার মধ্যে তাহসান আসবে। আর সে আসবে না তা কি করে হয়? অবশ্য খুব কষ্ট হয়েছে। বাবা কিছু না বললেও মা রাজি হচ্ছিল না। তবে রায়হান আছে কি জন্য, সেই সব রাস্তা ক্লিয়ার করেছে। অবশ্য কিছুক্ষণের জন্যই। আজ মা বাবাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাবে বলেছে, ফিরে এসে যেন বাসাতেই পায়। সে এক পায়ে রাজি হয়েছে। তাদের আস্তে আস্তে একটু দেরি তো হবেই, তাই নাই মামার চেয়ে কানা মামা ভালো। সে আরও এগোতে চাইল, কাছে গেলে একটু ভালোভাবে দেখা যাবে, কিন্তু এত ভিড়। সে এগোতে গিয়ে ধাক্কা খেলো, শুধু খেলো না, উল্টে পড়ে যেতেও নিল। একটা হাত তার হাত ধরে ফেললো, সে হাঁপ ছাড়লো। যাক, বেঁচেছে। এত ভিড়ের মধ্যে পড়লে সে চিড়ে চ্যাপটা হয়ে যেত। সে একগাল হেসে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে মুখ চুপসে গেল। ধুর! দিশা চুপসে যাওয়া মুখ নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। এখন ইউসুফ নেই, এই পাহাড় পর্বতে তো কিছু জানার কথা না। সে একটু ভাবলো, তারপর হেসে ফেলল। হেসে ঢং করে বলল, আরে উসমান ভাইয়া, কি খবর? অনেকদিন পরে দেখা। আমাদের তো একদম ভুলেই গেছেন। উসমান মৃদু হাসলো। শুরু হয়ে গেছে নাটকের নটাঙ্কি। কি করবে সে এই মেয়ের? শক্তি দিয়ে কাবু করা যায়, কিন্তু শক্তি দিয়ে কি আর ভালোবাসা পাওয়া যায়? সে তো এই হৃদয়হীনাকে হৃদয় দিয়ে কাবু করতে চায়। এই মেয়ে বুঝেও যেন বোঝে না। সে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে যে তাকে দেবদাস ঠিক বানাবে সে বুঝলো। অবশ্য বুঝেই বা লাভ কি? কোনো গতি নেই, সে আটকে গেছে। সারা জীবনের জন্যই আটকে গেছে। এই মেয়ে জানে বোঝে, তবুও তাকে ইচ্ছে মতো নাচাচ্ছে। আর সে জেনে বুঝে নিজ ইচ্ছায় নাচছে। ইউসুফ এখানে না থাকলেও খাদিজা আন্টির সাথে ইউসুফের ঠিকই যোগাযোগ আছে। এই মেয়ে কি করছে না করছে কিছুটা হলেও খবর পাওয়া যায়। তবে এই কয় মাস সে তেমন কিছু করেনি, ইচ্ছে করেই করেনি, তাই দিলশাদ ধরতে পারেনি। তবে এখন ঠিকই ধরে ফেলবে। হয়তো ফেলেছেও। এই মেয়ের মাথায় দুনিয়ার বুদ্ধি। তাই সে মুখে আর কিছু বলল না, যা বলবে ঢঙের উত্তরই পাবে। সে দিলশাদকে সামনের দিকে ঘুরিয়ে দিল, পেছন থেকে 2 হাত দিয়ে আড়াল করে বলল, আস্তে আস্তে আগাও, কারোর সাথে যেন টাচ না লাগে। লাগলে কি হবে? আগুন লাগবে। কোথায়? তোমার পাহাড় পর্বতের বুকে। আমার কোনো পাহাড় পর্বত নেই। সেটা সময় হলেই দেখা যাবে। দিলশাদ মুচকি হাসল। সে আস্তে আস্তে এগোতে এগোতে বলল, যাক, এই পাহাড় পর্বত আমার না হলেও অন্তত কোনো কাজে তো আসছে। সুযোগ দিয়ে দেখো, আরো অনেক কাজেই আসবে। সব সুযোগ অন্য কারোর জন্য তুলে রাখুন, দিলশাদের প্রয়োজন নেই। কেন? নিতে ভয় পাচ্ছ? ভয় আর দিলশাদ এই দুটো শব্দ পাশাপাশি কখনো হবে না। তা তো সেই দিন দেখলামই, গাড়ি সহ কাঁপছিলে। আমি তো ভয়ই পাচ্ছিলাম। রাস্তার আশেপাশের মানুষ না জানি কিভাবে। দিলশাদ ঠোঁট চেপে ঘুরে দাঁড়ালো। উসমান হাসলো, হেসে বলল, আরো যাবে সামনে? দিলশাদ সে কথার উত্তর দিল না। সে বিরক্ত মাখা কণ্ঠে বলল, আমার বন্ধুরা কই? সেটা আমি কিভাবে জানবো? অবশ্যই জানেন, তা না হলে এতক্ষণে ওরা চলে আসতো। উসমান উত্তর দিল না। 2 হাত পকেটে পুরে বুক ফুলিয়ে সোজা দাঁড়ালো। তার দৃষ্টি স্টেজের দিকে। কোন শিল্পী এখন গান গাইবে তার অ্যানাউন্সমেন্ট হচ্ছে। চারিদিকে শব্দে তার মাথা ধরে যাচ্ছে। অবশ্য তাকে দেখে বোঝার উপায় নেই। দিশাদ এখনও ভ্রুকুচকে তাকিয়ে আছে। এই তাল গাছের ভাব দেখে তার শরীর জ্বলছে। সে আঙুল নাড়িয়ে বলল, যদি আমি শুনি আমার বন্ধুদের সাথে উল্টাপাল্টা কিছু করেছেন, এবার আর আপনাকে আমি ছাড়বো না। অনেক হয়েছে এসব ফাজলামি। উসমান কিছু বলল না। দিলশাদের মাথা ধরে সাইডে ঘুরিয়ে বলল, এখনো তো ধরতেই পারলে না, আবার ছাড়ার হুমকি দিচ্ছ?
দিলশাদ সে কথার উত্তর দিল না। সাইডে মাথা ঘোরাতেই তার নজর পড়ল তার বন্ধুদের উপর। তাদের বরাবরই অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। বাকি সবার মুখ হাসি খুশি থাকলেও রায়হানের মুখ ভার। সে একমনে সামনের দিকে তাকিয়ে আছে। দিলশাদ হাসল। কোন দুঃখে যে মানুষ নিজের মন অন্যকে দিতে যায় কে জানে। অন্যের কাছে কিছু যাওয়া মানেই তো অনিশ্চয়তা। সেটা সুখ হয়েও ফিরতে পারে, আবার কষ্ট। তাই কি দরকার দেওয়ার? নিজের কাছে রেখে নিজেই ভালো থাকো। সে সাথে সাথে হাত দিয়ে ইশারা করলো সবাইকে এগিয়ে আসার জন্য। উসমান ঘড়ির দিকে তাকালো। প্রায় 11টা বাজে। এত রাতে আর বাসায় ফেরা যাবে না। সে দিলশাদের দিকে তাকালো। এই মেয়ের দিন দুনিয়ার কোনো হুঁশ নেই। বন্ধুদের নিয়ে প্রায় লাফাচ্ছে। তার হাসি পেল। এই আধা পাগল মেয়েটার প্রেমে সে কিভাবে পড়লো তো পড়লো, দিন দুনিয়া ভেঙে পড়লো। এই যে এত দূর থেকে এসে এত শব্দের মাঝেও দাঁড়িয়ে আছে, তবুও কোনো ক্লান্তি নেই, নেই কোনো বিরক্তি। শুধু একটু চোখের দেখা আর পাশে থাকার মাঝেও যে কত শান্তি, কত সুখ। এই আধা পাগল মেয়েকে ভালো না বাসলে হয়তো জানাও যেত না। সে মনে মনে হাসলো। হেসে রায়হানের দিকে তাকালো। তার মতো সেও চুপচাপ দাঁড়িয়ে আছে। তার আশায় সে সম্ভবত খুশি হয়নি, অবশ্য হওয়ার কথাও না। ছোটবেলা থেকে তারা একসাথে, সেই একসাথের মাঝে হঠাৎ করে সে ঢুকে গেছে। উসমান রায়হানের কষ্ট বোঝে। রায়হান যে দিলশাদকে পছন্দ করে তাও জানে। তবে কি করবে? ওই যে বলে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ব্যাস, তার ক্ষেত্রেও এটাই প্রযোজ্য। সে আরেকটু এগোলো। স্পিকারের জন্য কথা বোঝা যাওয়ার কথা না। সে এগিয়ে প্রায় চেঁচিয়েই ডাকলো, দিলশাদ। দিলশাদ সাথে সাথেই পেছনে ফিরল। ফিরে চোখ দিয়ে জানতে চাইলো, কি হয়েছে? উসমান হাত উঁচু করে ঘড়ি দেখালো। সাথে সাথে দিলশাদের চোখ বড় হয়ে গেল। আল্লাহ, কটা বাজে? সে তাড়াতাড়ি মোবাইল বের করলো। আব্বুর নাম্বার থেকে অনেকগুলো মিসড কল উঠে আছে। শেষ, সে আজকে শেষ। আব্বু আম্মু নিশ্চয়ই অনেক টেনশন করছে। ধুর, এখানে তো কথা বলাও যাবে না। সে তাড়াতাড়ি বেরোতে চাইলো। এত ভিড়ে কি সম্ভব? উসমান এগিয়ে গেল। হাত ধরে আস্তে আস্তে দিলশাদকে নিয়ে বেরিয়ে এলো। তারা অনেক কষ্টে একটু সাইডে আসলো। এখানেও শব্দ, তবে ফোনে কথা বলা যাবে। সে তাড়াতাড়ি ফোন দিল। রিং হলো, তবে কেউ ধরলো না। দিলশাদের ভ্রু কুঁচকে গেল। ব্যাপার কি? সে ফোন করছে আর বাবা ধরবে না? এও সম্ভব? সে আবার ফোন দিল। এবার রিসিভ হলো, তবে তার আব্বুর জায়গায় অন্য কেউ রিসিভ করলো। খসখসে কণ্ঠে বলল, হ্যালো, কে? দিলশাদ অবাক হলো। অবাক হয়ে বলল, আপনি কে? আব্বু কোথায়? দিলশাদ থমকে গেল। নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। সে নিষ্পলক দৃষ্টিতে উসমানের দিকে তাকালো। অস্পষ্টভাবে কিছু বলল। উসমান তার দিকে তাকিয়েছিল, তবে সে কিছু বুঝতে পারল না। বোঝার জন্য একটু এগিয়ে যাওয়ার আগে দিলশাদের দুনিয়া অন্ধকার হয়ে গেল। হাত পা অসাড় হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দীপা বাবুদের বিছানা গোছালো। উমর আহান আহাতকে নিয়ে ড্রয়িং রুমে। তারা রাতে সহজে ঘুমায় না। তাদের সাথে সাথে বাকি সবারও ঘুমোতে দেরি হয়। তাই তো এখনও সবাই ড্রয়িং রুমে তাদের সাথেই বসে বসে হইচই করছে। দীপা বিছানা গুছিয়ে দাঁড়াতেই উমর হন্তদন্ত হয়ে রুমে আসলো। দীপা অবাক হয়ে তাকালো। তাকিয়ে বলল, কি হয়েছে? উমর কথা বলতে পারল না। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। দীপার ভেতর কেঁপে উঠল, কিন্তু কিছু জিজ্ঞেস করা তার সাহসে হলো না। সে বুঝতে পারছে অনেক বড় কিছু হয়েছে, অনেক। সে দরজার দিকে তাকালো। বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে। সবাই স্তব্ধ, করুণ মুখে তাকিয়ে আছে। তাদের মধ্যে শুধু ইউসুফ হাউমাউ করে কাঁদছে। দীপা পড়ে যেতে নিল। উমর এসে আগলে ধরলো, ধরে বলল, শক্ত হও দীপা, শক্ত হও। তুমি ভেঙে বলে দিলশাদকে সামলাবে কে? দীপা শুষ্ক চোখে উমরের দিকে তাকালো। কি বলছে উমর সে বুঝতে পারল না। উমরের বুক চিরে যেতে চাইল। সে কোনো রকম ঠোঁট নাড়িয়ে বলল, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে দীপা, দিলশাদ ওখানে একা। দীপা কিছু বলল না, কাঁদলো না। তার মাথায় একটা কথাই ঘুরতে লাগলো, দিলশাদ সেখানে একা। সে রোবটের মতো উঠে দাঁড়ালো। উদ্ভ্রান্তের মতো এগোতে লাগলো। তার আশেপাশে কোনো জ্ঞান নেই। তার পা খালি। যে এত ব্যস্ততার মাঝেও শাড়ির আঁচল গুছিয়ে রাখে, সে আঁচল আজ গড়াগড়ি খাচ্ছে। সে বেরোতে যাবে, ওমর টেনে ধরলো। চোখে পানি নিয়েই বলল, 2 মিনিট দাঁড়াও, বাবা গাড়ি বের করছে। দীপা শূন্য দৃষ্টিতে ওমরের মুখের দিকে তাকিয়ে রইল। ওমরের মুখ নড়ছে, কিন্তু কোনো কথা তার কানে আসছে না কেন। সে পাগলের মতো আশেপাশে তাকালো। সব শূন্য, কেউ নেই, কোথাও নেই। ওমরা যখন হসপিটালে পৌঁছালো তখন রাত 2:30। দীপা গাড়ি থেকে নামলো, তবে এগোতে পারল না। তার শরীর থরথরিয়ে কাঁপছে। সেই হসপিটালের সিঁড়িতেই বসে পড়ল। ওমর তাকে আগলে ধরলো। ধরতে দীপা অস্পষ্টভাবে বলল, দিলশাদ কই? হসপিটালে আছে, তার জ্ঞান নেই। আমার আম্মু আব্বু কই?
ওমর উত্তর দিতে পারল না, তার বুক ফেটে যাচ্ছে। সে নিজে মা হারিয়েছে, এই কষ্টের স্বাদ সে জানে। কি করে বলবে সে? ডাক্তারের কাছে যাওয়ার পথেই তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাকের ধাক্কায় তাদের সিএনজি দুমড়ে মুচড়ে গিয়েছে। ড্রাইভার দীপার বাবা সাথে সাথে মারা গেছে। দীপার মা কিছুক্ষণ বেঁচেছিল, কিন্তু হসপিটালে আনার পরেই দীপা চিৎকার দিয়ে উঠল। ওমরের বুকে শার্ট শক্ত করে আঁকড়ে ধরে পাগলের মতো বলল, আমার আব্বু কই উমর? আমার আম্মু কই? বলো, চুপ করে আছো কেন? বলো, শুধু এইটুকু বলো, তারা এই হসপিটালে আছে, ভালো আছে, বেঁচে আছে? ওমর এবারও উত্তর দিতে পারল না, তার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। দীপা চিৎকার করে ওমরের বুকে মাথা ঠুকে আর্তনাদ করতে লাগলো। তার আর্তনাদে গুমোট নিস্তব্ধ হসপিটালও যেন থমকে গেল। সাভিয়া বারান্দায় উকি দিল। দিলশা চুপচাপ একধানে বাইরের দিকে তাকিয়ে আছে। সে কিছুক্ষণ আগেও এসেছিল। মেয়েটা ঠিক এভাবে বসেছিল, এর মধ্যে এতটুকু নড়েচড়ে বসেনি। কিছু দেখছে বলেও মনে হয় না, শুধু যেন বসে থাকার জন্যই বসে থাকা। সে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে নিজেও ছোটবেলা মা বাবা হারিয়েছে, এই কষ্ট সে বোঝে। সে এগিয়ে গেল, দিলশাদের মাথায় বড় মমতায় হাত রাখলো, অথচ তার মাথায় হাত রাখার কেউ ছিল না। শোক করবে কি? মাথা গোজা ঠাই খুঁজতে খুঁজতেই তখন সে দিশেহারা। দিলশাদ হালকা কেঁপে উঠল, তবে কিছু বলল না। যেখানে বসেছিল আবার সেভাবেই বসে রইল। সাবিহাও তার পাশে বসলো। প্রায় 1 মাস হয়ে গেল খাদিজা আপার রাজ্জাক ভাই নেই। বাস্তবতা বড়ই কঠিন, কারোর জন্যই সে বসে থাকে না। অথচ এই মেয়ে দুটো থমকে আছে। তাদের একেবারে আপন বলতে ছিলই তো দুজন, আজ তারা অন্য জগতের বাসিন্দা। সে দিলশাদের হাত নিজের হাতের মধ্যে নিল। এই মেয়ে দুটোর আর কেউ না, সম্পর্ক থাকলেও দূরত্বটা অনেক। তবুও এত মায়া লাগে কেন কে জানে। দিলশাদের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সামিয়া টেনে দিলশাদকে বুকে নিল। বুকে নিতে দিলশাদ হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার শব্দ দীপার রুম থেকে পেল, তবে এগিয়ে গেল না। সে চোখ বন্ধ করে শুয়েছিল, আগের মতোই শুয়ে রইল। শুধু তার চোখের কোণা থেকে টুপটাপ করে পানি পড়তে লাগলো। আহান আহাদও কাঁদছে। দীপার খালামণি রুবিনা তাদের থামাতে হিমশিম খাচ্ছে, তবুও দীপা নড়ল না। তাদের ছোট্ট ফ্ল্যাটে দুটো কোণায় তার হৃদয়ের দুটো অংশ ছটফট করছে, তবুও সে নড়ল না। সে পড়ে রইল। সে পালাতে চায়, এই জগৎ সংসার থেকে সে পালাতে চায়। পালাতে চায় এই দুঃখ থেকে, পালাতে চায় এই সীমাহীন কষ্ট থেকে। পারে না কেন? উমর এসে দীপাকে টেনে তুলল, হাত ধরে সামনে বসে কোমল সুরে বলল, যাদের উপরে দায়িত্ব পড়ে না তাদের পাল্টাতে হয় না দীপা। হাজার কষ্টের মধ্যেও না তাদের শক্ত হতে হয়। দিলশাদ এখন তোমার দায়িত্ব, ওকে ভালো রাখতে হবে, তাকে আগলে রাখতে হবে। তুমি যদি এভাবে না খেয়ে পড়ে থাকো, দিলশাদকে দেখবে কে? যারা চলে গেছে তাদের দুঃখে বিভোর না হয়ে যে আছে তাকে আগলে ধরাও। ওঠো, দিলশাদের কাছে যাও, তাকে জড়িয়ে ধরো, দেখবে সব কষ্ট গায়েব হয়ে গেছে। দীপা উঠল, কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল। তার দিলশাদের কাছে যেতে হলো না। বারান্দায় পা রাখতে দিলশাদ দৌড়ে এলো, তার বুকে আছড়ে পড়ল। দীপা চোখ বন্ধ করলো, দিলশাদকে বুকে জড়িয়ে মনে মনে বলল, হে আল্লাহ, শক্তি দাও, এই কষ্ট সহ্য করার শক্তি দাও। দিলশাদ মাথা উঁচু করে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। আজ তাদের বাবা মা গত হয়েছে 40 দিন। দুপুরে হুজুর এতিমখানার মানুষ খাওয়ানো হয়েছে, সেই কারণে আত্মীয় স্বজন সবাই আজ এই বাড়িতে। অবশ্য কারণ আরেকটাও আছে, সেটা হলো দিলশাদ। দিলশাদ আসতে সবাই তার দিকে তাকালো। সে আগের হাসি খুশি উজ্জ্বল দিলশাদের সাথে এই দিলশাদের কোনো মিল নেই। নুয়ে যাওয়া ফুলের মতো মাথা নিচু করে আছে, দেখলেই মনে হয় এখনই যেন ঝরে পড়ে যাবে। উসমান অন্যদিকে তাকালো। আগে তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছে করত, মনে সুখের অনুভূতি হতো। এখন হয় ব্যথা। এই ব্যথার মুক্তি কোথায়? সে দীর্ঘশ্বাস ফেলল। সেই দিনের দুর্ঘটনার পরে 2-3 দিন ছিল সবাই। পরে এই বাড়ির ওই বাড়ির সব আত্মীয় স্বজনই ধীরে ধীরে চলে গিয়েছে। সবারই সংসার আছে, কাজ আছে, কে কতদিন পড়ে থাকবে। তবে দীপার খালামণি আর শ্বশুরবাড়ি প্রায় সবাই ছিল, এখনো আছে। তবে সবসময় তো আর থাকা সম্ভব না। না সম্ভব দিলশাদকে এখানে একা রাখা। তাই সবাই চাইছে দিলশাদের যার কাছে থাকতে ইচ্ছুক তার কাছে থাকুক। বোন, মামা, চাচা, খালা কেউই তার পর না। তার যেখানে ভালো লাগে সেখানেই চলুক। কিন্তু দিলশাদ শান্তভাবে বলেছে সে হোস্টেলে উঠবে, বাকি পড়ালেখা সেখান থেকেই করবে। এই কথা শুনে দীপা দিলশাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। সে থাকতে তার বোন কেন হোস্টেলে থাকবে? শুধু সে না, উমর সহ বাকি সবাইও বোঝাচ্ছে। তবে দিলশাদ শক্ত হয়ে আছে, সে তার ডিসিশন থেকে নড়বে চড়বে না। তাই আজ সবাই একসাথে হয়েছে, যদি মেয়েটাকে একটু বোঝানো যায়। দীপার খালামণি দিলশাদকে দেখেই বলল,
ঠিক আছে, বোনের শ্বশুর বাড়ি থাকতে চাচ্ছ না? আমার বাড়ি কি দোষ করলো? ছোটবেলা থেকে আসছিস, যাচ্ছিস, সবাই তোর পরিচিত। আর বলতে গেলে সেটা তো তোর নিজেরই বাড়ি। আজ না হোক কাল তো হবেই। কি রায়হানের আব্বু বলো? রায়হানের আব্বু সাথে সাথে মাথা দোলালো। তবে রায়হান খুব খুব করে কেসে উঠল। উঠে আর চোখে উসমানের দিকে তাকালো। উসমান শান্তভাবে বসে আছে, তার দৃষ্টি নিচে। তবে রায়হানের মনে হলো রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে। গত 1 মাসে এই মানুষটাকে সে 1000 বার দেখেছে। পুরুষ মানুষ কাঁদে না, তবে ভেতরের ঝড় চেহারা দেখলেই বোঝা যায়। এই 1 মাসে রায়হানের মনে হয়েছে এই মানুষটা ছাড়া দিলশাদের জন্য আর কেউই ভালো হবেই না। কি হলো, কথা বলছিস না কেন? হোস্টেলে থাকবি? কেন থাকবি? আমরা সবাই কি মরে গেছি? দিলশাদ কোনো কথারই উত্তর দিল না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওমর দীর্ঘশ্বাস ফেলল। কি করবে সে? দীপা এখানে আসেনি, ভেতরে বসে কাঁদছে। আর এদিকে দিলশাদ, সে জেদ ধরে আছে, কারো বাসায় সে যাবে না। অনেকক্ষণ এভাবেই গেল। কেউ দিলশাদকে বোঝালো, কেউ রাগ করলো। পরে বিরক্ত মুখে যে যার মতো চলে গেল। কতক্ষণ এভাবে বসে থাকবে? মেয়েটা ঠাট ধরে বসে আছে। দিলশাদের খালামণি তো কিছুক্ষণ বসে বসে কাঁদলো, তবুও দিলশাদ নড়ল না, কারো কথা কানে নিল না। সে চুপচাপ শান্ত। এর নিস্তবতা যেন তার সব প্রশ্নের উত্তর। হামিদা বানু মুখ বাঁকালেন, বিরক্ত মুখে বললেন, এত গাঁটতারা মেয়ে তিনি জীবনেও দেখেননি। এতগুলো মানুষ বলল, কারো হাতে রাখলো না। বড়দের কথা শুনতে হয়, বুঝছো মেয়ে? এরা সবাই তোমার ভালা চায়। একা একটা মেয়ে হোস্টেলে থাকবা, হোস্টেলে কি বালামাইয়ারা থাকে? এই কথায়ও দিলশাদের তেমন হেলদোল হলো না। হামিদা বানু নিজের মতো বকবক করতে থাকলেন। আর রুবিনা চুপচাপ এই মেয়েটার দিকে তাকিয়ে রইল। এই প্রথম মনে হলো মেয়েটা একটু অন্যরকম। এই মেয়েটাকে তিনি দেখতে পারেন না। এর অবশ্য কারণও আছে। এই মেয়েটার জন্য সেদিন প্রথম এতগুলো কথা শুনেছে। প্রথমবার এত বড় ঝগড়া হয়েছে। তাই তিনি মনে প্রাণে চেয়েছে এই মেয়েটা তাদের পরিবার থেকে দূরে থাকুক, বিশেষ করে উসমানের থেকে। তার ধারণা ছিল মেয়েটা উসমানকে পটাতে চাইছে, উসমানকে পাওয়ার জন্য পেছনে পেছনে ঘুরছে। তবে তার ধারণা ভুল। এই মেয়েটা না, বরং উসমানই মেয়েটার পেছনে ঘুরছে। সেদিন মেয়েটার যখন জ্ঞান ছিল না, তখন একবারের জন্য উসমান মেয়েটার পাশ থেকে সরেনি। যখন জ্ঞান ফিরল, মেয়েটার পাগলের মতো অবস্থা। কে কাকে সামলাবে? একদিকে দীপা, আরেকদিকে আহান আহাদ। দীপাদের খালা মামাদেরও অবস্থা খারাপ, হাজার হলো বোন। তখন উসমানই এই মেয়েটাকে আগলে রেখেছে, 1 সেকেন্ডের জন্য কাছ থেকে সরেনি। এমন অবস্থায় আগলে রাখতেই পারে, এটা বড় কথা না। তবে দিলশাদ যখন আবারও জ্ঞান হারালো, তখন আর কেউ না দেখলেও সে দেখেছে এই ছেলে অন্যদিকে ঘুরে বারবার চোখের পানি মুছছে। কার দুঃখে, কতটা দুঃখে একটা ছেলের চোখে পানি আসে, এতটুকু বোঝার বয়স তার হয়েছে। উসমান কেন বিয়ে করছে না এখন সে বুঝতে পারছে। তাই মেয়েটার এই ডিসিশনে সে খুশি হলো। খুশি হলো মেয়েটার প্রতি যে ঘৃণা ছিল তা আজ মুছে গেল। মেয়েটার আত্মসম্মান অনেক প্রবল। সে চাইলে যে কোনো আত্মীয়র বাড়িতে যেতে পারত, কিন্তু সেটা অন্যের। কেউ না কেউ একটা না একটা সময় বোঝাবে, এখানে তুমি পড়। সেই সুযোগ এই মেয়েটা কাউকে দেবে না, একবারের জন্য না। রুবিনা উসমানের দিকে তাকালো। সে চুপচাপ বসে আছে। তবে সে জানে এই ছেলে ভেতরে ভেতরে রাগে ফাটছে। ছোটবেলা থেকে সে এদেরকে চেনে। এতটুকু যদি না বোঝে তো কি বুঝলো? বলার বা কিছু করার অধিকার নেই তো, তাই হয়তো চুপচাপ। তা না হলে এতক্ষণ এখানে ভূমিকম্প হয়ে যেত। উমর উঠে দাঁড়ালো, দিলশাদের সামনে গিয়ে কোমল সুরে বলল, ভাই বলো তো আমাকে, সেই ভাইয়ের একটা রিকোয়েস্ট রাখো, আমাদের সাথে চলো দিলশাদ। দিলশাদ ওমরের দিকে তাকালো, তার চোখে টলমলে পানি। সেই পানি নিয়েই বলল, আমি আপনাকে ভাই শুধু মুখে বলি না, মনে প্রাণে তা মানি। তবে এই রিকোয়েস্ট আমি রাখতে পারবো না ভাইয়া। কেন, কি সমস্যা? দিলশাদ এ কথার উত্তর দিল না, চুপ করে রইল। আচ্ছা আমার কথা না রাখো, দীপার কথা ভাবো, সে কি ভালো থাকতে পারবে? আপনি তাকে ভালো রাখবেন, আমারটুকু তো আমি রাখবো দিলশাদ, তোমারটা কি? সেটুকু আপনি রাখতে পারবেন আমি জানি। উমর অসহায়ভাবে তাকিয়ে রইল। আর কি বলবে সে? দিলশাদ আবার বলল, আপনি প্রমিস করেছিলেন আমি কখনো কিছু চাইলে আপনি জান প্রাণ দিয়ে হলেও দেবেন। তাহলে মনে করুন আজ আমি এটাই চাইলাম। উমর দীর্ঘশ্বাস ফেলল। আর ওসমান হনহনিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগে লাঠি দিয়ে ফুলদানি উড়িয়ে দিল। সবাই চমকালো না দিলশাদ। সে যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে রইল। হামিদা বোনের বকাবকি এবার দিলশাদ থেকে উসমানের দিকে গেল। বিরক্তি নিয়ে বলল, ওই হারামজাদা, আবার কি হইল? জিনিসপত্র বাইঙ্গা এমন ফুটবল খেলতেছস কেন?
কেউ কোনো উত্তর দিল না। আলী হোসেন উসমানের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ইউসুফের বলা সেই একটা কথা তার কানে বাজলো। মেজ ভাইও দিলশাদ আপুকে পছন্দ করে। সে উঠে দাঁড়ালো। এই মেয়েটাকে তিনি সত্যিই স্নেহ করেন। মেয়েটাকে তিনি নিজের কাছে নিতে চেয়েছেন, তবে এত কষ্টের মধ্যে দিয়ে এভাবে না। সে এগিয়ে গেল, দিলশাদের মাথায় হাত রেখে বলল, আমি তোকে আমাদের সাথে যেতে বলবো না, শুধু বলবো তুমিও প্রমিস করো, কখনো যদি তোমার মন নিজের বাসার জন্য কাঁদে তখন তুমি সর্বপ্রথম আমার বাসায় যাবে, বিনা দ্বিধায়, বিনা সংকোচে। দিলশাদের চোখ ভর্তি পানি। সেই পানি নিয়ে সে মলিনভাবে একটু হাসলো, হেসে বলল, প্রমিস। দিলশাদ ঘুম থেকে উঠল খুব ভোরে। এখনো আলো ফোটেনি। চারিদিক থেকে আজানের শব্দ ভেসে আসছে। এটা অবশ্য নতুন না। এখন কেন জানি খুব বেশি ঘুমোতে পারে না। পড়তে পড়তে রাত হয়, তবুও ঘুম ভাঙে খুব সকালে। সে নিঃশব্দে উঠল। এই রুমের বাসিন্দা 3 জন, তাদের ঘুম যেন না ভাঙে। সে সেভাবে উঠল, উঠে বাথরুমে গেল। ফ্রেশ হয়ে অজু করে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে 2 হাত তুলে বাবা মার জন্য দোয়া চাইল। সময় সময়ের মতোই চলছে। সে তো আর কারোর জন্য বসে থাকে না। দিলশাদেরও যেভাবে যাওয়ার সেভাবেই দেখতে দেখতে যাচ্ছে। এই যাওয়া ও কখন প্রায় বছর হয়ে গেছে দিলশাদ বুঝতে পারে না। এই হোস্টেলে যখন সে উঠেছে তখন বছরের মাঝামাঝি ছিল। চাইলে তো আর হোস্টেলের সিট পাওয়া যায় না। তবে ওমর ভাইয়া কথা রেখেছে। সে জান প্রাণ ছেড়ে হোস্টেলের ব্যবস্থা করেছে। তবে আপু তখনও রাজি ছিল না, এখনো না। তাই সে অভিমানে তার সাথে কথা বলে না। কথা না বলেও 2-3 দিন যেতে না যেতেই ভাইয়া এসে হাজির। সাথে সাথে দুনিয়ার জিনিস। সে জানে এগুলো আপুরই কাজ। বোনের ওপর অভিমান করা যায়, ফেলে দেওয়া যায় না। এবার সে 2nd ইয়ারে, ভালোভাবেই উঠেছে। উঠবেই না কেন? সব কিছু ভোলার জন্য তো সে বই নিয়ে পড়ে থাকে। যতক্ষণ ভার্সিটির বই এসবের মধ্যে ডুবে থাকে ততক্ষণই ভালো থাকে। চুপচাপ বসলেই অস্থির লাগা শুরু হয়। তখনই তার মনে হয় তার কেউ নেই, নিজের ঘর নেই, বাড়ি নেই, অতি প্রিয় বাবা মাও নেই। দিলশাদ জানালার কাছে গিয়ে বসলো। তাদের রুমটা 3 তলায়। 3 তলা থেকে নিচে তাকালো। ফাঁকা রাস্তা, এখনো সোডিয়ামের আলো নেভেনি। সেই আলোতেই রাস্তাকে তার নিজের মতোই বিষণ্ণ মনে হলো। এই বিষণ্ণ রাস্তায় মাঝে মাঝে একজন এসে দাঁড়ায়। তার দৃষ্টি থাকে এই জানালার দিকে। সে তাকে এখন আর ফোন দেয় না, পিছু নেয় না, জ্বালাতনও করে না। শুধু মাঝে মাঝে হঠাৎ করে হাজির হয়, কাছে আসে না, কথা বলে না, এমনকি চোখের সামনেও পড়ে না। তবে দিলশাদ জানে সে আছে, থাকবে। দিলশাদের ধ্যান ভাঙল ফোনের আলোতে। সাইলেন্ট করা তাই রিং হয়নি। সে হাত বাড়িয়ে মোবাইল নিল। ইউসুফ ফোন দিচ্ছে। সে অবাক হলো না। এই ছেলে তাকে যখন তখন ফোন দেয়, আর ফোন না ধরা পর্যন্ত দিতেই থাকে। এত ধৈর্যে এই ছেলের আসছে কোথা থেকে কে জানে। সে ফোন রিসিভ করলো। করে হ্যালো বলতে ইউসুফ ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি করো? আমি কি করি সেটা কথা না, এত সকালে ফোন কি ব্যাপার? এমনি ঘুম ভাঙলো, ভাবলাম তোমাকে গুড মর্নিংটা বলে আবার ঘুমাই। তুমি তো এখন ভোরের পাখি। দিলশাদ মলিনভাবে হাসলো। আগের সময় হলে ঢং করে বলতো ঘুম ভেঙেছে নাকি কেউ ঘুম থেকে টেনে তুলেছে। তবে এখন আর কিছু বলতে ইচ্ছে করে না। তাই সে নিরাশভাবে বলল, বলো। কি? কি আবার গুড মর্নিং বলে ঘুমাও? ইউসুফের মন খারাপ হলো। সে তার আগের আপুকে মিস করে। কবে আপা তার দুষ্টু মিষ্টি আপুটা ফিরে আসবে? সে মন খারাপ নিয়েই বলল, এখন আর বলবো না। গুড মর্নিং ব্যাড মর্নিং হয়ে গেছে। তাই? হ্যাঁ। কি করলে আবার গুড হবে? তুমি আসলে? দিলশাদ মনে মনে বড় একটা শ্বাস ফেলে আস্তে করে বলল, আসবো। কবে আসবে? সেই যে গেলে, একবারের জন্য তো এলে না। আমার বুঝি এতই খারাপ? দিলশাদ এই কথার উত্তর দিল না। সে কথা ঘরানোর জন্য বলল, কলেজ লাইফ কেমন যাচ্ছে? ছাই যাচ্ছে। স্কুল কি আর কলেজ কি, শুধু পড়া আর পড়া। এই পড়ালেখার সাথে ইউসুফের জমে না, বুঝছো? শুধু ভাবির মুখের দিকে তাকিয়ে কিছু বলি না, তা না হলে এই পড়ালেখাকে টাটা বাই বাই করে দিতাম। দিলশাদ মৃদু হাসলো, কিছু বলল না। আচ্ছা, তোমার ওই বোনের কি খবর বলো তো? কোন বোন? তিহা না ফিহা? এখনো অফারটা চালু আছে নাকি? ডেট অফার হয়ে গেছে, এখন কলেজে উঠেছো, সেখানে নতুন অফার খুঁজো। আমার তো পুরাতনটাই চাই। দিলশাদ এবার হেসে ফেলল। মলিন হাসি না, প্রাণোচ্ছল হাসি। হেসে বলল, তোমরা ভাইরা আমার গোষ্ঠীর মেয়েদের এবার রেহাই দাও প্লিজ। ইউসুফও হাসলো, হেসে বলল, গুড মর্নিং আপু। দিলশাদ থমকে গেল। কখন যে এই ছেলেটা সব ভুলিয়ে দিয়েছে বুঝতেই পারেনি। দিলশাদ দীর্ঘশ্বাস ফেলল, বলল, রাখি। বলেই ফোন রেখে দিল।
রেখে উদাসভাবে জানালার দিকে আবার তাকালো। এখন অনেক কিছু সে বোঝে না, দেখে না, শোনেও না, কোনো কিছুই যে তার ভালো লাগে না, কিছুই না। দীপা কিচেনে ছিল। বিকার শব্দে ড্রয়িং রুমে দৌড়ে গেল। শুধু সে না, যার যার রুম থেকে সবাই দৌড়ে বেরিয়েছে। ড্রয়িং রুমে আসতে দীপা রাগ চড়ে গেল। পুরো ড্রয়িং রুম পানিতে ভেসে যাচ্ছে। সে এগিয়ে গিয়ে আহানের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। সাবিয়া দৌড়ে এসে জাপটে ধরে বলল, আহারে আহারে, করো কি দীপা? সাথে সাথে হামিদা বানু তেরে এগিয়ে এলেন। এইটা তুমি কি করলা বউ? আমার সামনে আমার পতির গায়ে হাত তুললা? তুমি তার গায়ে হাত তো তোলো নাই, তুমি তো আমার কলেজেতে হাত তুলছো। দীপা কিছু বলল না, সে রাগে ফুঁসছে। আহার হাত টিভিতে মাছ দেখলেই লাফায়, তাই উসমান তাদের জন্য ড্রয়িং রুমে বড় একটা অ্যাকোরিয়াম বসিয়েছে। সেই অ্যাকোরিয়ামই ফাজিলটা ধাক্কা দিয়ে ফেলেছে। দুটোই হয়েছে ফাজিলের হাড্ডি। দিন ভরে তুত্তুর করতেই থাকে। রুবিনা ফুপু নেই, তার ছেলের বউর বাচ্চা হবে। হাজারেরও ছেলের বউ না গেলে হয়। তিনি যাওয়াতে সাবিয়া আমার কষ্ট হয়ে গেছে। দুটাকে একসাথে সামলাতে পারে না। এই সুযোগে যা ইচ্ছা তাই করে। দীপা এগিয়ে গিয়ে আরেকটা দিতে গেল। উমর ধরে ফেলল। হয়েছে তো, কত দিবে? দীপা রাগ নিয়ে বলল, কি হয়েছে? তোমাদের জন্যই এমন ফাজিল হচ্ছে। উমর হেসে ফেলল। হেসে ছেলেদের দিকে তাকালো। একটা থাপ্পড়কে ঠান্ডা হয়ে দাদির কোলে মুখ ফুলিয়ে বসে আছে। আরেকটা দাদার পেছনে ভয়ে পালিয়েছে। এমনিতে এদের মনে একটুও ভয় ডর নেই, শুধু দীপাকে দেখলে যা একটু ঠান্ডা। ইউসুফ হেসে আহানকে খোঁচা মেরে বলল, কিরে কেমন খেলে? সকাল সকাল বাদরামি আর করবি? আহান এতক্ষণ কাঁদেনি, এখন ইউসুফের কথায় ঠোঁট উল্টে কেঁদে ফেলল। উসমান ইউসুফের পিঠের সাথে সাথে থাপ্পড় মারল। মেরে আহানকে কোলে নিতে নিতে বলল, কাঁদে না আব্বু, ছোট বাবাকে দিয়েছি একটা, আরো দেব? আহান কিছু বলল না। মেজো চাচার বুকে চুপ করে শুয়ে রইল। কিছু বুঝুক আর না বুঝুক, তারা এতটুকু ঠিকই বোঝে, মায়ের সামনে কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। আলী হোসেনও হাসলেন। হেসে সেও আহাতকে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। এখানে থাকলে দীপা এটাকেও কয়েকটা দেবে। দীপা বিরক্ত মুখে পুরো রুমের দিকে তাকালো। পানি থই থই করছে। এখনো নাস্তা তৈরি হয়নি। মাছগুলোকে আগে তুলতে হবে, না হলে মরে যাবে। উমর দীপার চেহারা দেখলো, দেখে মৃদু হেসে বলল, তুমি কিচেনে যাও, আমি এগুলোর ব্যবস্থা করছি। দীপা মুখ বাঁকিয়ে যেতে যেতে বলল, প্রথমে নিজের তো ব্যবস্থা করো, পরে ঘরে চিন্তা করো। বলেই কিচেনে চলে গেল। গিয়ে মুক্তাকে পাঠালো আগে মাছগুলো তুলতে। উমর হাসলো। সে ঘুমাচ্ছিল। হঠাৎ শব্দে দৌড়ে বেরিয়ে এসেছে। আজও তার গা খালি, নিচে শুধু হাফ প্যান্ট। সে এগিয়ে গেল। কার্পেটগুলো আগে তুলতে হবে। তার সাথে সাথে সাবিয়াও গেল। তোর বউ সাবধান করিস ওমর, আজকে সারলাম, এরপরে বার যেন না দেখি। উমর কার্পেট তুলতে তুলতে হেসে বলল, তুমি তো আমাদের এখনো মারো, আর আমার বউ মারলেই দোষ। খবরদার, আমার সামনে বউ চেঁচামেচা করবে না। তো কার সামনে করব? কি আছে আমাদের? এই কথাই হামিদা বানু থামলেন। তার হৃদয় সিক্ত হলো। সত্যি তো, সে ছাড়া কে আছে এদের? তার সামনে তো এরা হাসবো, গাইবো, ঝগড়া করব। এই তো সংসার। এই সংসারের মায়া বড়ই কঠিন। সময় শেষ হয়ে যায়, মায়া শেষ হয় না। ওমর গোসল করে বের হয়ে দেখলো দীপা রুমে এসেছে। নাস্তা বানানো হয়তো শেষ। এখন লাগবে রুমের পেছনে। পুরো রুম এলোমেলো, দুটার জন্য কিছুই ঠিক রাখা যায় না। দীপা দিন যায় এদের জিনিস গুছিয়ে রাখতে রাখতে। সে এগিয়ে এসে পেছন থেকে দীপাকে জড়িয়ে ধরল। তার গা খালি, ঠান্ডা শরীর। ড্রয়িং রুম পরিষ্কার করে সে সোজা গোসলে গিয়েছে। দীপার মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে স্বাভাবিকভাবেই বলল, কি হয়েছে? কি হবে? সেটাই তো জানতে চাচ্ছি। উমর দীপার ঘাড়ে মাথা রেখে বলল, বউ নিরামিষ হয়ে গেছে, আমি বানানোর চেষ্টা করছি। দীপা ঘুরে দাঁড়ালো। শান্ত চাহনিতে বলল, এত চেষ্টার দরকার কি? নতুন করে আরেকটা নিয়ে আসলেই হয়। উমর আরো শক্ত করে চেপে ধরল, তবে কিছু বলল না। সে নির্বিকার ভাবে তাকিয়ে রইল। ব্যথা পাচ্ছি। পাও, আমার কি? তোমার কিছু না? উমর হাত ঢিলে করলো, করে বলল, আমিও যে ব্যথা পেলাম, সেটার কি? কোথায়? উমর দীপার হাত নিয়ে বুকে রাখলো, বলল, এখানে। দীপা নিচু হয়ে বুকে ঠোঁট ছোঁয়ালো। ছুঁয়ে বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। উমরের মুখে হাসি ফুটল। দু হাত দিয়ে জড়িয়ে ধরল। উপরে যত স্বাভাবিক থাক, উমর জানে বাবা মায়ের মৃত্যু, বোনের চলে যাওয়ায় দীপা ভেতরে ভেতরে প্রতিনিয়ত
কিভাবে গুমড়ে কষ্ট পাচ্ছে। তবে সেই করবেটা কি? সে মনে মনে বড় একটা শ্বাস ফেলে বলল, আহাদের আকিকা করব। প্রায় 2 বছর হয়ে এলো, 12 ঝামেলা তো করা হলো না। দীপা চোখ বন্ধ করে বলল, করবে, বলার কি হলো? বড় করে করব। কাল ওসমানকে পাঠাবো দিলশাদকে আনতে। বাহানা ছাড়া তোমার বোনকে আনা যাবে না। দীপা মাথা তুলে বলল, কি জানিয়েছো? না, আগে বললে বাহানা তৈরি করে রাখবে, আসবে না। দীপা বড় একটা শ্বাস ফেলে বলল, ওসমান ভাই কেন? তুমি যাও। ওমর মৃদু হাসল। হেসে দীপার সামনে এলোমেলো চুল কানে গুজে বলল, তুমি জানো কেন? কিন্তু ওমর কথা শেষ করতে দিল না। ঠোঁটের মাঝামাঝি আঙুল ডাকলো ও রেখে বলল, দীপা, আমি চাই আমার ভাই ভালো থাকুক। তুমি নিশ্চয় চাও তোমার বোন ভালো থাকুক। বিশ্বাস করো দীপা, আমার ভাইয়ের চেয়ে ভালো দিলশাদকে আর কেউ রাখতে পারবে না। দীপা তাকিয়ে রইল, কিছু বলল না। কি বলবে সে? উসমান ভাই কাকে পছন্দ করে সে এখন জানে। আব্বু আম্মুর মৃত্যুর পরে উসমানের ব্যবহারে সন্দেহ হয়েছিল। সেই সন্দেহ দূর হলো তাদের ফ্ল্যাট ছাড়ার সময়। ভাড়া ভাড়ি কেউ নেয়, অযথা রেখে লাভ কি? তাই দীপা তার রুমের আগের কিছু ফার্নিচার সরিয়ে সেই বাসার কিছু ফার্নিচার এনেছে। আব্বু আম্মুর সংসারের স্মৃতি কি করে সব বেচে ফেলবে, তাই কিছু রেখে বাকিগুলো বিক্রি করতে চাইলো। কিন্তু উসমান ভাই বিক্রি করতে দেয়নি। তার রুমে সব ফার্নিচার বের করে এই ফার্নিচার রাখলো। দীপা অবাক হয়েছে, তবে কিছু জিজ্ঞেস করেনি, করতে ইচ্ছে করেনি। যা বোঝা সে বুঝেছে। শুধু সে না, বাড়ির সবাই বুঝেছে, তবে কেউ কিছু বলেনি, জিজ্ঞেসও করেনি। কারণ তারা যেমন উসমানকে চেনে, তেমনি এখন দিলশাদকেও চেনে। তার ইচ্ছের বিরুদ্ধে কিছুই সম্ভব না। দিলশাদ ভার্সিটিতে আসতেই আরমান ডাকলো। দিলশাদ মনে মনে দীর্ঘশ্বাস পেল। আরমান তাদের 2 বছরের সিনিয়র, আর এই সিনিয়রের ঝামেলা সে নিজের কাঁধে নিজেই নিয়েছে। তখন সে ফার্স্ট ইয়ারে। তার দুনিয়া তখন ভিন্ন ছিল, সবকিছু দুষ্টমি করে উড়িয়ে দিত। সেরকম একদিন ভার্সিটিতে আসতে গানের শব্দ ভেসে আসলো। গিটারের টুংটাং শব্দে কেউ গলা ছেড়ে গাইছে। সে এগিয়ে গেল। দূর থেকে দেখলো একদল ছেলে বসে আছে। তাদের মধ্যে একটা ছেলে গিটার হাতে গান গাইছে। এলোমেলো চুল, মুখ ভর্তি দাড়ি, চেরা জিন্স, গায়ে ঢিলেঢালা গেঞ্জি। এই ছেলের প্রতি তার আগ্রহ হওয়ার কথা না, হলেও না। দেখতেই বোঝা যায় বড়লোক বাপের বিগড়ে যাওয়া সন্তান। তবে তার গানের গলা দিলশাদকে মুগ্ধ করলো। সে মুগ্ধ থেকে প্রায় দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনত। এত স্টুডেন্টের মধ্যে তাকে খেয়াল করার কথা না, তবে কিভাবে যেন করলো। তেমনই একদিন সে দাঁড়িয়েছিল। আরমান সোজা তার দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করলো। দিলশাদ প্রথমে জমে গেল। ভার্সিটিতে এদের খুব একটা ভালো রেকর্ড নেই। টার্গিং দেবে কিনা কে জানে, তবে বুঝতে দিল না। সে ধীরে ধীরে এগিয়ে গেল। আরমান সিগারেট ধরিয়ে আয়েশভাবে টান দিল, দিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, ফার্স্ট ইয়ার। হ্যাঁ। নাম? দিলশাদ। কোন ডিপার্টমেন্ট? কেমিস্ট্রি। প্রতিদিন হা করে দাঁড়িয়ে থাকতে দেখি, ব্যাপার কি? রসগোল্লা আমরা। দিলশাদ স্বাভাবিকভাবেই বলল। দিলশাদ কি বলবে ভেবে পেল না। এরা গলা ছেড়ে গান গাইবে আর দূর থেকে দাঁড়িয়ে শুনলেও দোষ? আরে বাবা, এত দোষ হলে বাথরুমে যা, সেখানে গিয়ে গান গা, তাহলে তো আর অন্য কেউ শোনার ঝামেলা নেই। কি হলো? সিনিয়ররা কিছু জিজ্ঞেস করছে, বেয়াদবের মতো চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? দিলশাদ মুখ ভারে ঢং করলো, বলল, প্রতিদিন কোথায় ভাইয়া, মাঝে মাঝে, আর হা করে তো অবশ্যই না। তাহলে তুমি বলতে চাইছো আমি মিথ্যা বলছি? না না, তা হবে কেন? হয়তো দূর থেকে ভুল দেখছেন। তাহলে বলতে চাইছো আমার চোখে সমস্যা? না না ভাইয়া, কোন দুঃখে আমি সেটা বলবো। তবে আমার মনে হয় আপনার ডাক্তার দেখানো উচিত। আজকাল বয়স ম্যাটার করে না, যে কোনো সময় যে কোনো সমস্যা ধরা পড়ে। বলে দিলশাদ বিজ্ঞের মতো মাথা নাড়ল। আরমান ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এত স্বাভাবিকভাবে কোনো ফার্স্ট ইয়ারের মেয়ে তার সাথে কথা বলেছে বলে মনে পড়ে না। সেও তার চেয়ে স্বাভাবিকভাবেই বলল, কান ধরো। দিলশাদ অবাক হয়ে বলল, জি। কানে ধরো। দিলশাদ আশেপাশে তাকালো। সবাই তাকিয়ে আছে। তার এবার সত্যিই মুখ ভার হলো। যেচে পড়ে বিপদ ডেকে এনেছে সে কাঁদো কাঁদো মুখ করে বলল, জীবনেও আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার গান শুনবো না, প্রমিস। আমার কি দোষ? আপনার কণ্ঠই এত সুন্দর, না চাইতেও দাঁড়িয়ে পড়ি। সরি, আর কখনো দাঁড়াবো না। এবারের মতো মাফ করে দিন। আরমান তাকিয়ে রইল, কিছু বলল না। তার আশেপাশের বন্ধুরা হাসছে। হেসে তাদের মধ্য থেকে একজন বলল, আমার কমপ্লিকেশন শুনে খুশি হলাম। যাও ভাগো।
এবারের মতো মাফ। দিশাত হাফ ছাড়ল, মনে মনে বলল, বড় বাঁচা বেঁচেছি বাবা। সে এক প্রকার দৌড়ে সেখান থেকে পালালো। আরমান তাকিয়ে তাকিয়ে সেই পালানোও দেখলো। দিশাত আর দালালির গান শোনেনি। কোনো দরকার? দুনিয়াতে গানের অভাব আছে? তার তাহসান আছে, জাস্টিন বিবার আছে, তুই কোন ছাতার মাথা? সেখানেও তার দোষ হলো। আবার তাকে ডাকা হলো। সে আবার মুখ ভার করে তাদের সামনে দাঁড়ালো। আরমান স্বাভাবিকভাবেই বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।